সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচণ্ড টালমাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভেতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপতে কাঁপতে বড় বড় পা ফেলে ডাইনিং রুমে ঢুকলো, কিন্তু চারপাশে পুরো নির্ঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্যকে দেখতে পেল না সে। অর্ধপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতে জানতে পারল কিছুক্ষণ আগে সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্ত লাল হয়ে গেল, যার কারণে আজ উজানের এই বেপরোয়া ও ধ্বংসমারাত্মক অবস্থা। ঠিক সেই পরপুরুষের জন্য মৌ মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেন গেটে পৌঁছালো, ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌসহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আবদ্ধ করলো। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকাণ্ডের মতো ভয়ানক মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়াক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই কঠিন নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজি হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভেতর থেকে সমস্ত মুগ্ধতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্চি। মৌ নিজের হাতের অজস্র যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচড়ামুচড়ি শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমাকে, আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাব তার কাছে, ছাড়ুন আমায়। মৌয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্র উজান নিজের বাম হাত দিয়ে মৌয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল, তোর কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতেও উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলে উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়ে নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়ে তাকে বাইকের সামনের ওপর বসিয়ে একটানে বাইক স্টার্ট দিল। তার এমন আসমিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফিন চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখেছো মৌসুমী, তোমার আদুরের ছেলেটার দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠেছে। ভরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওর একটুও বাধল না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথা খাটিয়ে বুঝতে পারছেন না তার এই শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভ কেন করছে। কিছুক্ষণের মধ্যে উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাঁজা কোলে করে তুলে নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়তে ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল, আপনি আমাকে কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি জানেন ওখানে আমার সাব্বির? মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগে উজান ক্ষিপ্ত হয়ে তার ওপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি তুই ওই বালের নাম নিজের মুখে আন না, তো তবুও কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করা বউ, তাহলে কোন সাহসে তুই আমার পারমিশন না নিয়ে এই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ? মৌ নিজের চোখে জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে ওড়নায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালে আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার ওপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবে নিতে পারছে না। সে নিজের ভেতরের সমস্ত ভয়কে এক পাশে ঠেলে উল্টে চেঁচিয়ে উঠল, ফাজলামো করছেন আমার সাথে? যেখানে হসপিটালে আমার সাব্বির ভাইয়ের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের ওয়েট করব? সরুন আপনি আমার সামনে থেকে, আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইলে উজান তার পথ আটকে যমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই ওই রুমের চৌকাঠ পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললে আমি শুনবো নাকি? মৌ এবার উজানের বুকের দিকে ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বলে
কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনু? আপনি কি আমায় নিজের বউ মানেন না তো? তাহলে আমার ওপর আপনার কোনো জোর বা অধিকার নেই। সো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে খুশি দেখা করব। তোকে আমি বউ মানি আর না মানি দুনিয়ার খাতায় তুই শুধু আমার বউ, আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি আমি যা বলবো তোকে মুখ বুজে ঠিক তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্মেও যেতে দেব না। বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তে তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের ওপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের ওপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল। জানোয়ারের বাচ্চা, তোকে একবার বারণ করলাম যে তোকে আমি ওই কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেব না, তবুও তুই আমার অবাধ্য হোস, আমার কথার ওপর কথা বলিস। তোর ওপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলে উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মুক্ত ও বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিন দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার ওপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতে ততক্ষণে ছটপট করতে থাকা মৌয়ের হাত পায়ে নড়াচড়া হুট করে একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনা ও রাগের ঘোরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদের নেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উবে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোঝা, ফর্সা গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণে উজানের মস্তিষ্ক তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারল রাগের মাথায় পজেসিভনেসের ঘোরে সে মেয়েটার সাথে আজ কি জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটাং হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল, শ্যাট আপ উজান, সিট ড্যাম ইট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্চি বউটার ওপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরে সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিস্তব্ধ অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরে হৃৎস্পন্দনটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করে তার বুকের বাম পাশটায় এক তীব্র সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো মৌয়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন, কোন আদিম হিংস্রতার বশে সে আজ এমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসলো? উজান নিজের বিবেকে আজ কোনো জবাব দিতে পারল না। সে পরম মায়ায় আর অনুশোচনায় মৌয়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো, পিচ্চি, এই পিচ্চি, প্লিজ ওপেন ইউর আইজ, প্লিজ টক টু মি। একটাবার অন্তত কথা বলো আমার সাথে। সরি, আই অ্যাম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছু ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে পিচ্চিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবুও এভাবে চুপ করে থেকে ভয় দেখিও না। কিন্তু মৌয়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকপক করে উঠল। সে খুব ভালো করে বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মারাত্মক ভয় পেয়ে গেছে। কিন্তু সেই
কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্চি বউটা জ্ঞান ফেরার পর আদৌ কি কোনো দিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্চি মেয়েটা যদি চিরকালের জন্য তার ওপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিনও তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে, কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বুদ্ধি এক নিমিষে লোপ পেয়ে গেছে। নয়তো একটা সামান্য কারণে সেই নিজের অর্ধাঙ্গিনী এতটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে ওভাবে হাত তোলে। অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটা সে মুখে স্বীকার করে না হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়ে সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে উলটপালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এসব এলোমেলো আর আবোল তাবোল চিন্তার ঘোর কাটল উজানের। সে তখন নিজের অজান্তে মৌয়ের নিথর দেহটাকে নিজের চাওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। মৌয়ের এ ফর্সা, বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কর্ণারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক মিনিট 10-এর মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করল। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখনও উন্মাদের মতো মৌকে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্র উজান কোনো মতে নিজেকে সামলে নিয়ে মৌকে বিছানায় ঠিকঠাক মতো শুইয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মৌয়ের পালস চেক করতে লাগলো এবং স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটা সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহাম্মকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত ও পাগলাটে রূপ দেখছিল। তার মাঝে উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না। তার কণ্ঠে কেঁপে উঠল, আঙ্কেল, আমার পিচ্চি ঠিক আছে তো? ডক্টর উজানকে ওভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এতটা হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখানে। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটা শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তোমায় আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরও সচেতন ও সংযত থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউ ঘরে রেখে নিজেকে সামলে দূরে সরিয়ে রাখা তোমার জন্য বড্ড টাফ। তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার ওপর। বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটা এখন একটু গরম লাগছে, মনে হয় রাতে বেশ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি এখনই ওগুলো এনে খাইয়ে দাও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুল ও রোম্যান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসল। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙা কাঁচ আর উজানের খালি গা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথে রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্ত রুমে বসে থাকলো না। সে নিজের এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে গেল। তার চেনা পরিচিত একজনের পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতে ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সব কটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবার রুমে ফিরে এলো সে।
রুমে ফিরে এসে উজান দেখল মৌয়ের ততক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনো ভয়ের চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটাল ওভার রেগে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে মৌকে এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মৌয়ের দিকে এক পা এগোতে মৌ তীব্র আতঙ্কে বিছানার আরও পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে তুবার শরীরটাকে আষ্টে পিষ্টে শক্তে জড়িয়ে ধরে তার পেছনে মুখ লুকালো। মৌয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখনও অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আর একটু কাছে এগিয়ে যেতে মৌ এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল, ভাবি প্লিজ এই লোকটাকে এখনই এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন আসছে? প্লিজ ভাবি, ওনাকে আমার থেকে দূরে যেতে বলো। আমি ওনার কাছে যাব না। পিচ্চি প্লিজ এমন করো না, শান্ত হও। আমি তো তোমায় একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমাকে ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় গ্রামে দিয়ে এসো। আমি আর কোনোদিনও কোনো জন্মেও এই বাড়িতে ফিরে আসবো না। আব্বু তুমি কই গো? প্লিজ আমাকে এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়িতে থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমাকে কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায়। এখানে আমি থাকবো না, এখানে আমি চলে যাব। মৌয়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর তার মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দুই খণ্ড করে দিল। মেয়েটার সাথে সে তখন যে কোন রাগের মাথায় পৈশাচিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের ওপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। উজান আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে মৌয়ের একটা হাত শক্ত মুঠে আঁকড়ে ধরল। পিচ্চি প্লিজ এমন পাগলামি করো না। আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি আমার এই সামান্য কারণে আমাকে ওভাবে একা ফেলে চলে যাবে? মৌ উজানের হাতে ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু উজানও আজ নাছোড়বান্দা, সেও হাত ছাড়ল না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের ওই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। কথাটা শেষ করে মৌ নিজের ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে দরজা খুলে ওই কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদুরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখে সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই অতি আদুরের নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ওভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত ও হিংস্র ফেসটা দেখেছে তা তার এই ছোট্ট নরম মন কোনোভাবে মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এতগুলো শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো। এই ভেবে মোর মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মোয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবা আর আরিয়ানও দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্পন্দন নিথর হয়ে বসে রইল। তার কান জুড়ে তখন কেবল মৌয়ের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে চলে যাব। মেয়েটা কি সত্যি সত্যি তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনোদিনও চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত পায়ের সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের ওপর পরম ভরসার একটা হাত রাখল। কাঙ্ক্ষিত হাতের সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্র ততক্ষণে পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরল।
উজানের এমন আশ্রমিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনও ইফাত এই পাথর মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধবোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে মৌয়ের জন্য যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উজানের চোখে মুখে এখন স্পষ্ট এক অপরাধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগে বাইরে একটা ছেলেকে পিটিয়ে আধমরা করে আসার পরেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভেতরের এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজেই নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসল। সে ইফাতের দুই হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ডুবিয়ে নিয়ে চরম ভয়াক্ত ও কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ ভাই, বিশ্বাস কর তুই আমাকে। আমি আমার ওই পুচকে পিচ্চিটাকে বিন্দুমাত্র হার্ট করতে চাইনি। আমি ওকে নিজের হাতে ওভাবে আঘাত করতে চাইনি। কেন তোরা কেউ আমার ভেতরে ছটপটানি বুঝতে পারছিস না? ওকে ওভাবে হার্ট করে যে আমি নিজের ভেতরে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতবিক্ষত হচ্ছি। পিচ্চি বলল ও নাকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমাকে নাকি ও চিরকালের জন্য আমার এই খাঁচা থেকে মুক্তি দিয়ে দেবে। কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না, আমার তো ওকেই চাই, অনলি ওই অবাধ্য পুচকেটাকেই চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যায় তবে আমাকে কে ওভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে অমন অবুঝের মতো পাগলামি করব? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পুচকেটাকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে যা না, ওকে বুঝিয়ে বল না আমার এখানে থাকতে। ইফাত এক দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। সে আগেই বুঝেছিল কোনো না কোনো একদিন এমন একটা কালবৈশাখী ঝড় আসবে। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটি ছাপ ধুয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয় আমার বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনো টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করে এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়া ভ্রু কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস করছি, হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টে প্রশ্ন করল, কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? তুই ওই মেয়েটাকে তো তুই নিজের বউ বলে কোনো দিনও স্বীকার করিসনি, তাহলে আজ ও চলে যাওয়ার কথা বলতে কেন তোর মনে এত বড় আহাজারি শুরু হলো? হ্যাঁ, চলে যাক সে, তুই তো তাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবি, তাহলে এত নাটক কিসের? ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্র উজান এক তীব্র ঝটকায় ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্চিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ সকালে ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই, মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না, আমি ওই অবাধ্য মেয়েটাকে খাঁচায় বন্দি থাকতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতে উজান হুট করে ইফাতের শরীরের ওপর ঢলে পড়ল। এতক্ষণও নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রা অতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সব কিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝে উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রা অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণে তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্পন্দন শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করল। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে
সামলাতে পারছে না। সে খুব ভালো করেই বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক, অভিশপ্ত। হয়তো উজান এখনও নিজের মনে স্বীকার করতে পারছে না যে সে মৌয়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল, কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়ে তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়েই ছাড়বে এই অন্ধ অধিকারবোধ আর জেলাসি থেকে। আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয় মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর কাটল। চোখ মেলতে কয়েক ঘন্টার আগে সেই জঘন্য কাণ্ড কারখানা আর ছটপটানির কথা মনে হওয়া মাত্র উজান বিছানার ওপর ধরফরিয়ে উঠে বসল। মৌয়ের কথা মনে হতে সে এক বুক আতঙ্ক নিয়ে চারিদিকে তাকালো, কিন্তু আজ আর ভোরের সেই আলোর নিজের চাওড়া বুকের ওপর ওই অবাধ্য চপল পিচ্চি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে উজানের ওপর, এক আকাশ সমান তীব্র অভিশপ্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার ওপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীরে পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সব কটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষে 1000 গুণ বেড়ে গেল। অর্ধপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময়ে মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটা একটু উকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উকি দিতে বিছানার এক কোণে মায়ের বুক ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজে তার শাশুড়ি আর শ্বশুরের রুমে এসে গুটিসুটি মেরে লুকিয়েছিল। মৌয়ের এই ভয়াক্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয় আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্চি বউটার মনে মনে আরও বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে অলক্ষ্যে নিজের রুমে ফিরে গেল। তারপর প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের ওপর থেকে নিজের হাতের মুঠোয় শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ের গ্রিল ঘেঁষে এসে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। উজান নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশার এই ক্ষতিকারক খাঁটি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভেতরে অজস্র জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরালো। একে একে করে কয়েকটি সিগারেট টানতে তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরের জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণার বিষাদ দোয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের ওপর পরম মায়া হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোঁয়ার মাঝে নিজের মনে শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরে সব গোপন কথাগুলি কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনেই এক নৌকার মাঝি বলে ইফাত তার এই দহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ চোখাচোখি হলো। তারপর আবারও দুজনে একসাথে সামনে দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ফেলে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভনিতা না করে সরাসরি মেঘনাদ বধের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্র উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ রেখে শান্ত স্বরে বলতে লাগলো, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস
করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকেও এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেউ একজন চলে গেলে যে পুরো লাইফটা ওখানে থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতো ওভাবে ভেঙে পড়ার লোক কিন্তু উজান চৌধুরী নয়, জানিস তো? নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একা একাকী এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোড়ে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর নাই মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণে নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা আনমনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কী জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবল, ভালোবাসা বুঝি সত্যি এমন এক জাদুকরী জিনিস যা একটা চরম জেদি, রুক্ষ আর খারাপ ছেলেকেও এক নিমিষে এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে? ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।